সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ আবু কাউসার, বাংলায় শিক্ষকতা করছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর একটি বাংলা কবিতা নিয়ে। তোমরা হয়তো বুঝতে পেরেছো কোন কবিতা। মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতা। তোমরা দেখতে পাচ্ছ কপোতাক্ষ নদ, যে কবিতার লেখক কবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ, এবং তার বাসার সামনে, তার বাড়ির সামনে তার একটা ভাস্কর্য। প্রথমে আমরা মাইকেল মধুসূদন দত্তকে জানার চেষ্টা করব। তোমরা দেখো যে মাইকেল মধুসূদন দত্তের একটি সংক্ষিপ্ত কবি পরিচিতি। তিনি 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তোমরা অনেক দিন এটি পড়েছ। 1824 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। উনি সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। এছাড়া অনেক কিছুই তার বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম এবং যুগান্তকারী তার সৃষ্টি। আমরা জানি যে অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য, যেটির একটা অংশ হিসাবে একটা কবিতা তোমরা পড়বে, উচ্চ মাধ্যমিকের প্রথম কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। মাইকেল মধুসূদন দত্ত 1873 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। এখানে তোমরা লিখে নিতে পারো 29শে জুন। তার বিভিন্ন কাব্যগ্রন্থের ছবিগুলো আমি দেখাচ্ছি। 1942 সালে খ্রিস্ট ধর্মে গ্রহণের পর উনি খ্রিস্ট ধর্মে 1942 সালে উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তোমাদের। তারপরে তার নামের সঙ্গে মাইকেল কথাটি যুক্ত হয়। তার আগে তার নাম ছিল শ্রী মধুসূদন দত্ত। এটা অনেকে তোমরা জানো না। মাইকেলের স্থলে ছিল শ্রী মধুসূদন দত্ত। ওনার যে পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ হন। উনি কলকাতার হিন্দু কলেজে পড়াশোনা করার সময় তার এই প্রবল ইচ্ছাটা তার মধ্যে পরিলক্ষিত হয়, এবং বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। উনি ফ্রান্সের ভার্সাই নগরীতে গিয়ে দীর্ঘদিন যাবৎ কাব্য সাধনা করেন। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে দ্য ক্যাপটিভ লেডি। পাঠক সমাজ সেভাবে হয়তো গ্রহণ করেনি। অসমাপ্ত কাব্য হেক্টর বধ উনি লেখার আগে মৃত্যুবরণ করেন, এবং তখন তিনি বুঝতে পারেন, যখন তার কাব্য সবাই সেভাবে গ্রহণ করে না ইংরেজি সাহিত্য, তখন উনি অনেকগুলো কাব্য, নাটক, অনেক কিছু লেখেন। এবং তার একটা অধিষ্ঠাতা ধাত্রী মনে করো, তাকে বলে দেয় একটা কবিতায় আছে, তা সবে কুলালক্ষ্মী কয়ে দিলা পরে। বঙ্গভাষা কবিতায় উনি বলেছেন যে কেলিনু শৈবাল বৃক্ষ ফেলি কমল কানন, মানে কমল পদ্মবাগান ছেড়ে আমি শৈবাল নিয়ে খেলা করেছি। এবং উনি কামব্যাক করেন। তিনি মনে করেন যে চর্যাপদ থেকে শুরু করে অন্নদামঙ্গল, রামায়ণ, মহাভারত, অনেক কাব্য ভারতবর্ষে এগুলো সৃষ্টি হয়েছে, মানুষ লিখেছে। তখন তার ভুল ভাঙে এবং তিনি বাংলা ভাষায় কাব্য রচনায় অনুপ্রাণিত হয়ে অনেক কিছু লেখেন। তো কী কী লেখেন দেখো তোমরা। যে অমর কীর্তি যে মেঘনাদ বধ কাব্য, তার যে কাব্যগ্রন্থ চতুর্দশপদী কবিতা বলি আমরা, যেটি পড়ব সনেট। তিলোত্তমা সম্ভব কাব্য মাইকেল মধুসূদন দত্তের। বীরাঙ্গনা কাব্য ব্রজাঙ্গনা কাব্য। মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ। আরও উনি লেখেন যে নাটকগুলো কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। তারপরে প্রহসন এবং নাটক লেখেন একেই বলে কি সভ্যতা, বুড়ো শালিকের ঘরেরও। প্রহসন হচ্ছে হাস্য রসাত্মক এক ধরনের নাটক, যেটি সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে প্রকাশ করা হয়, সেটি হচ্ছে তোমার প্রহসন। তো যাই হোক, আমরা তার সম্পর্কে আরও কিছু আলোচনা করলে করা যেতে পারে। যে সনেটের প্রবর্তক ওনাকে বলা হয়, তবে সনেটের রাজা মূলত পেত্রাক। এই পেত্রাক এবং মাইকেল মধুসূদন দত্ত শেক্সপিয়ারকে
উনি অনুসরণ করছেন দুইটা রীতি, একটা হলো প্রেত্রাকীয়, একটা হলো শেক্সপিরীয়। তো মাইকেল মধুসূদন দত্ত শেক্সপিরীয় রীতিটাকে অনুসরণ করে বাংলা সাহিত্যে সনেট থেকে নিয়ে আসেন। তার সম্পর্কে আলোচনা করলে অনেক সময় লাগবে, আমাদের অন্য বিষয়ে আমরা আলোচনায় চলে যাচ্ছি। দেখো, সতত কিছু শব্দার্থ তোমরা পাবে, তোমাদের এই শব্দার্থগুলো জানা দরকার কবিতাটা পাঠের জন্য। সতত মানে সর্বদা, সব সময়, আর সত্য সব সময় সুন্দর, নিশা রাত্রি, তৃষ্ণা পিপাসা, বাড়ি পানি, স্নেহ হচ্ছে ভালোবাসা মমতা। কয়েকটি শব্দার্থ, বেশি কঠিন শব্দ নেই। তো আমরা এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সনেটের কয়েকটা বৈশিষ্ট্য তোমরা বইয়ে দেখবা যে 14 চরণ 14 মাত্রা। প্রথমের 8 চরণকে বলে অষ্টক, আর পরের 6 চরণকে বলে শতক। প্রথম 8 চরণে থাকে ভাবের প্রবর্তনা, ভাবটা শুরু হলো, আর পরের 6 চরণে থাকে ভাবের পরিণতি। তো তোমাদের পুরো কবিতার মাধ্যমে এটি আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ দাও। দেখো কপোতাক্ষ নদের ছবি। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। তো সতত মানে অর্থ বলা হয়েছে সর্বদা, সবসময়। হে নদ, নদ বলতে এখানে কপোতাক্ষ নদ। অনেকের প্রশ্ন, নদ আর নদীর মধ্যে পার্থক্য কি? আমি তোমাদের দুটি পার্থক্য বলি। যেগুলো শাখা প্রশাখা রয়েছে সেগুলো নদী, যেমন পদ্মা, মেঘনা, যমুনা। আর যেগুলো শাখা প্রশাখা নেই সেগুলো নদ, যেমন কপোতাক্ষের কোনো শাখা প্রশাখা নেই। আচ্ছা, আরও একটা ব্যাখ্যা আছে কপোতাক্ষ দিয়ে কি বোঝানো হয়েছে, এটি একবার আমি ব্যাখ্যায় পেয়েছি। কপোত মানে কবুতর, অক্ষ মানে চোখ, কবুতরের চোখ, কপোতের সঙ্গে কবুতর, ওই জন্য এখানে নদ পুরুষার্থে ব্যবহার হয়েছে। তো এটা অনেক ব্যাখ্যা, আমরা ওই ব্যাখ্যায় যাচ্ছি না। তো কবি ফ্রান্সে বসে কবিতাটা যে লিখেছেন ভার্সাই নগরীতে, ওনার যে অনুধাবন, ওনার যে একটা আত্ম উপলব্ধি থেকেই কবিতাটা লেখা। আর অনেক কবিতা এভাবে লিখেছেন, তোমরা এইটে পড়েছো বঙ্গভূমির প্রতি, বঙ্গভাষা এক সময় উচ্চ মাধ্যমিকে ছিল। তাহলে আলোচনায় দেখো, সতত হে নদ তুমি পরমোর মনে। এখানে যে একটা মিল বিন্যাস, মনেতে একটা ছন্দ ধরবা ক, বিরলে খ। তো এভাবে আশা করি তোমরা বিভিন্ন ক্লাসে পড়েছো, আমি যতটুকু পারি তোমাদের আলোচনা করে দিচ্ছি। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। অর্থাৎ সব সময় কবির এই কপোতাক্ষ নদের কথা মনে পড়ে। স্মৃতি বিজড়িত একটা নদী, ছোটোবেলায় এখানে বড় হয়েছেন, হ্যাঁ, এটাকে কখনোই ভুলতে পারেন না। তোমার কথা ভাবিয়ে বিরলে, অর্থাৎ তোমার কথা আমি যখন একান্ত নিরিবিলিতে থাকি তোমার কথা ভাবি, সব সময় তার মনে পড়ে, বিশেষ করে রাতের বেলায় স্বপ্নে। সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি। এটা মানে কি, যে এখানে কথাটা বলা হচ্ছে যে মানুষ সতত সবসময়, যেমতি যেমন করে লোক রাতের বেলায় মায়া মন্ত্রধ্বনি শোনে। ঘুমালে মানুষ বিভিন্ন স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন, সুখ স্বপ্ন। তো উনি কি, কবি কি দেখেন, তব কলকলে, মানে তোমার কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। তো তোমার বলা হচ্ছে যে তব কলকলে, তোমার কলকল ধ্বনিতে জুড়াই এ কান, আমি আমার কানটা জুড়িয়ে দিই, হ্যাঁ, আমি ভ্রান্তির ছলনে। এখানে ভ্রান্তির ছলনা কেন বলছে, এই কথাটার মানে হচ্ছে মানে কবি চৈতন্যে, কবির যা চেতনায় কপোতাক্ষ নদের কলধ্বনি সদা জাগ্রত। রাতে যখন তিনি ঘুমাতে যান, নিদ্রা যাপন করেন, তখনও এ নদের যে স্রোত প্রবাহজনিত শব্দ তার স্বপ্নে এসে হাজির হয়। কবি জানেন, বুঝতে পারেন এ তার মানসিক ভ্রান্তির নামান্তর। এটা সত্য নয়, এটা বুঝতে পারেন, কিন্তু মন থেকে এটা যায়নি কখনো, হ্যাঁ। তবু তিনি এই ভ্রান্তিতে আবৃত থাকতে চান। এখানে আশার ছলনাও হয়, কখনো ভুলের ছলনা, কবি বুঝতে পারেন। কিন্তু এই যে কলকল ধ্বনি, তব মানে তোমার, কলকল ধ্বনি, নদীর ধ্বনি, এক ভ্রান্তি কবির কানকে এক আনন্দ দেয়, একে সুখের অনুভূতি দান করে। ওই জন্য কবি এই ভ্রান্তির ছলনটাকে ভালো অর্থে ব্যবহার করেছে। মানুষ যেমন রাতে স্বপ্ন দেখে, উনি স্বপ্ন দেখেন কপোতাক্ষ নদের যে কল কল কুলু কুলু ধ্বনি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ।
বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি বহু দেশে, অর্থাৎ উনি অনেকগুলো ভাষা জানেন, একটা কথা বলা হয়নি, ইতালিয়ান, তেলেগু, মারাঠি, জার্মান, হ্যাঁ, তো অনেকগুলো ইংরেজি তো জানতেনই। বহু দেশে দেখিয়েছে, বহু নদ দল, এখানে বহু বচন অর্থে ব্যবহার করছে, অনেক নদী দেখেছেন, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। এখানে একটা তোমরা দাগিয়ে নাও, স্নেহের তৃষ্ণা একটা অনুধাবনমূলক প্রশ্ন। কার জলে এটা মেটে? কারো জলে তার তৃষ্ণা মেটে না, একমাত্র কপোতাক্ষ নদের যে পানি। এখানে স্নেহের তৃষ্ণা সম্পর্কে আমি বলি যে জন্মভূমির যে নদ, যে নদী কবিকে স্নেহ দরে বা ভালোবাসায় বেঁধেছিল, প্রবাস জীবনের সেই নদের সৌন্দর্যে কবির যে তৃষ্ণা নিবারণের আকাঙ্ক্ষা, স্পৃহাকে স্নেহের তৃষ্ণা বলা হয়েছে। তিনি ছোটবেলায় কপোতাক্ষ নদের পাড়ে ঘুরেছেন এবং তীরবর্তী প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। এই বয়ে চলা কুলুকুল ধ্বনিতে তিনি সৌন্দর্যের তৃষ্ণা নিবারণ করেছেন, সৌন্দর্যের যে তৃষ্ণা। এবং এই নদী কবিকে মাতৃভূমির সাথে অকৃত্রিম বন্ধনে আবদ্ধ করে রেখেছে, একদম জড়িয়ে রেখেছে। কবি যে ফ্রান্সে বসবাস করছে সে অবস্থাতে অনেক নদ নদীর সান্নিধ্য পেয়েছেন, অনেক জায়গায় ঘুরেছেন। উনি সম্ভ্রান্ত পরিবারে, বড় পরিবারে ছিলেন, টাকা পয়সার সমস্যা ছিল না, ওনার ঘোরারও সুযোগ ছিল। শৈশবের নদকে তিনি কোনোভাবে ভুলতে পারেননি। এই কপোতাক্ষের জল হাওয়ার মনের তৃষ্ণা নিবারণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকে কবি স্নেহের তৃষ্ণা বলে উল্লেখ করেছেন। এটা পরীক্ষায় সবসময় আসে, দাগিয়ে নাও। তারপরে দেখো, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। দেখো এখানে দুইটা অর্থ এখানে আসে, যে দুগ্ধ স্রোত, এখানে মাতৃ দুগ্ধ শিশু কি করে, মায়ের দুগ্ধ পান করে বড় হয়, তৃষ্ণা মেটায়। ঠিক কপোতাক্ষ নদের জল কবির প্রাণের তৃষ্ণা মেটায়, এটাই কবি বোঝাতে চেয়েছেন। শৈশব কৈশোর কেটেছে তার সেই স্মৃতি বিজড়িত নদী কপোতাক্ষ, তিনি সব সুখ দুঃখের সময় পার করেছেন এবং কপোতাক্ষ নদের স্বচ্ছ টলটলে জল তার প্রাণের তৃষ্ণা দূর করে। এক সময় কিন্তু পানি খাওয়াটার মাধ্যম ছিল কিন্তু নদী, সাগর, ঝর্ণা। কবির কাছে কপোতাক্ষ নদ হলো জন্মভূমির স্তনের দুধের প্রবাহের মতো। এ দুগ্ধ প্রবাহ কবিকে প্রাণের শীতলতা দান করে। তো আরেকটা কথা এখানে দেখো, এই যে নদীর স্রোতটা দেখছো একটা ছবিতে, তো নদীর যে স্রোত হয়, স্রোতটাও কিন্তু দুধের স্রোতের মতো একটা ফেনা হয়, বুঝছো? এখানেও কেউ কেউ এটা ব্যাখ্যা দিয়েছেন। তো এটা আসলে দুধের সঙ্গে করছে, এটা মাতৃভূমির সঙ্গে ভালোবাসা প্রকাশ পেয়েছে। তো শিশু যেমন মায়ের দুধ পান করে বড় হয়েছে, কপোতাক্ষ নদের পানিও পান করে বড় হয়েছে এবং তার তৃষ্ণা মিটিয়েছে সেই কপোতাক্ষ নদ। আশা করি এটি বুঝতে পেরেছ। এখন আমরা দেখি, আগে দেখো তোমরা ওটা দাগিয়ে নিবে প্রত্যেক লাইনে, প্রথমটা ক, তারপরে খ, তারপরে ক, খ, ক, খ, খ, ক। এখন আমরা যাব, আরেকটা ছন্দ চলে এসেছে, যতদিন যাবে গ। গ দিতে এলো ঘ, গাবে গ। তোমরা আশা করি এটা বুঝতে পারবে। এখন আসলো ভাবের পরিণতি, আগে প্রবর্তনা, ভাবটা এলো, এবার ভাবটা চলে যাবে, পরিণতি। ওনার একটা ডাউট, তার একটা সংশয়, আর কি হবে দেখা, মানে আর কি কখনো আমি কপোতাক্ষ নদের পাড়ে যেতে পারবো, পানি পান করতে পারবো যতদিন যাবে। তখন আবার বলেছে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। তার মানে কি, যে সে একটা অন্য প্রসঙ্গে কথা বলল, যে কপোতাক্ষ নদও অকৃতজ্ঞ না। রাজাকে যেমন প্রজারা কর দেয়, খাজনা দেয়, ঠিক কপোতাক্ষ নদের পানি সাগরে যে জলধারাটা মিলিত হচ্ছে, সে একটা কর হিসাবে, খাজনা হিসাবে পানি দেয়। ওই জন্য বলেছে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। এখানে রাজা প্রজার সম্পর্ককে বোঝানো হয়েছে। হ্যাঁ, তোমরা একটু আগে বললাম যে প্রজা মাত্রই রাজাকে কর দেয়। কপোতাক্ষ নদ কবিতায় কবি কপোতাক্ষকে প্রজা হিসাবে কল্পনা করেছেন এবং সাগরকে করেছেন রাজা। তো এখানে বলা হচ্ছে যে কপোতাক্ষর জল কর হিসাবে সাগরে প্রভাবিত হওয়ার কথা কবি বলেছেন। আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছ। বাড়িরূপ কর তুমি, বাড়িরূপ কর তো বললাম একটু আগে, মানে পানি, ওখানে এলো খাজনা, টাকা বা অর্থ, এখানে বাড়ি, পানি। এ মিনতি গাবে, এ মিনতি গাবে বলবে, গাইবে।
কোথায়? বঙ্গজনের কানে। দেখো বঙ্গজন শত শত মানুষ, অর্থাৎ বঙ্গবাসীর কানে গিয়ে পৌঁছবে। কাকে? কপোতাক্ষর মাধ্যমে কবি জানতে চেয়েছেন সখে, বন্ধু, সখারিতে, বন্ধুভাবে, নাম তার। অর্থাৎ কপোতাক্ষ নদের কাছে প্রশ্ন, তুমি বঙ্গবাসীকে জানিয়ে দেবে, হ্যাঁ আমি এ প্রবাসে মজি, আমি এ প্রবাসে অর্থাৎ ফ্রান্সে মজি মত্ত থেকে প্রেমভাবে ভালোবাসার নিয়ে লইছে যে তব নাম, তব মানে তোমার নাম, কপোতাক্ষের কথা, বঙ্গবাসীর কথা, বঙ্গের সঙ্গীতে। আমরা শেষ লাইনে চলে এসেছি। বঙ্গজনের কানে, কপোতাক্ষ নদের কাছে কবির আকুতি, তুমি বঙ্গজনের কাছে জানিয়ে দেবে সখারিতে, বন্ধুভাবে, আমি নাম তার। এখানে কপোতাক্ষের, হ্যাঁ বঙ্গভূমির এ প্রবাসে মজি, ফ্রান্সে মজি, প্রেমভাবে ভালোবাসা নিয়ে, স্নেহ ভালোবাসা নিয়ে, লইছে যে তব নাম, তব মানে তোমার নাম। এখানে কপোতাক্ষের কথা বলা হয়েছে বঙ্গের সঙ্গীতে। তোমরা দাগিয়ে নাও যে বঙ্গের সঙ্গীত। বঙ্গের সঙ্গীত মানে বাংলার বিভিন্ন তার যে সকল সাহিত্যকর্ম, এখানে সঙ্গীত, উনি তার সঙ্গীত চর্চা করতেন না, বাংলা সাহিত্যের যত বড় বড় কিছু উনি তৈরি করেছেন, নিজেকে তো কেউ বড়ভাবে জাহির করে না যে আমি আমার সকল সাহিত্যকর্মের মধ্যে এগুলো ফুটিয়ে তুলেছি। কপোতাক্ষ নদ তুমি বঙ্গভূমির কাছে, বঙ্গভাষার কাছে, বঙ্গজনের কানে পৌঁছে দাও। আমি বিদেশে বসেও এই কপোতাক্ষ নদের নাম বিভিন্ন সাহিত্যকর্মের মাধ্যমে নিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো মনে হয় কবিতাটি। কোনো সমস্যা হলে আবার তোমরা এটি অনুশীলন করবে। তো আলোচনা যেহেতু করেছি, এই আলোচনার দরকার হবে না। দেখো কী কী 3টি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। স্নেহের তৃষ্ণা যেটি আলোচনা করেছি, বলতে কি বোঝানো হয়েছে? লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, হ্যাঁ তোমার নাম আমার বিভিন্ন সাহিত্যকর্মের মাধ্যমে আমি নিচ্ছি, লইছি, প্রকাশ করছি, প্রচার করছি। ভ্রান্তির ছলনে বলতে কি বোঝানো হয়েছে এটি আলোচনা করলাম। কবি যে ভ্রান্তির কথা বলেছেন, এখানে যে ভ্রান্তির কথা বলেছেন, এই ভ্রান্তির মধ্যে উনি থাকতে চান। মানুষ যেমন ঘুমে, হ্যাঁ ভুলের ছলনা, আশার ছলনা, এটি থাকেই। তো মানুষ বিভিন্ন মায়ামন্ত্র ধ্বনি শোনে, উনি যে স্বপ্নের মধ্যে কুলুকুলু ধ্বনি, বিভিন্ন শব্দ পান, এটাকেই মধ্যে উনি সীমাবদ্ধ থাকতে চান। এই কলকল ধ্বনি তার কাছে যে ভালোবাসার সৃষ্টি করেছে, এটি উনি বোঝাতে চেয়েছেন। তো আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। কোনো অংশে সমস্যা হলে আবার তোমরা দেখবে। তো সৃজনশীল নিয়ে পরে আলোচনা করা যাবে। তো তোমরা যে কোনো সমস্যা কমেন্টে জানাবে, কোন কোন কবিতা প্রয়োজন, এটা নিয়ে হাজির হব। ব্যাকরণও ক্লাস তোমাদের দিচ্ছি। তো কপোতাক্ষের মতো আরও যে 14টা কবিতা রয়েছে, সবগুলোই তোমরা আলোচনা করবে, পড়বে, এবং আমি তোমাদের সামনে হাজির হব। ততদিন তোমরা ভালো থেকো, নিরাপদে থাকো। এই ক্লাসটি দেখার জন্য, ভালো করে মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।